আজকে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর কিছু তিক্ত বিষয় নিয়ে কথা বলবো। ধরুন রাখাইনে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আরাকান আর্মির বাংকার টানের পজিশন সবকিছু ধ্বংস করতে হবে, তাও আবার আকাশ থেকে। কমান্ড থেকে অর্ডার আসলো সব ধরনের টার্গেট নিউট্রালাইজ করো। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ বিমান বাহিনীর হাতে এমন বোমাই নেই যা দিয়ে টানা 3 দিনও যুদ্ধ চালানো যাবে। সংখ্যাটা শুনলে আপনি চমকে যাবেন। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আসল সমস্যাটা আরো গভীরে। সো লেটস ডিপ ড্রাইভ। আমরা যুদ্ধ বিমান নিয়ে কথা বলি, জেটেনসি, MiG-29, F7, কিন্তু একটা বিমান তখনই কার্যকর যখন তার হাতে থাকা অস্ত্র টার্গেট ধ্বংস করতে পারে। আর এখানেই বাংলাদেশ বিমান বাহিনীর সব থেকে বড় দুর্বলতা। এয়ার টু গ্রাউন্ড মিসাইলের মজুদ কেমন আছে সেটা শুনলে আপনি চমকে যাবেন। বিমান যতই আধুনিক হোক, বোমা যদি অপ্রতুল্য হয়, পুরনো প্রযুক্তির হয়ে থাকে, কিংবা পর্যাপ্ত প্যানেট্রেশন সক্ষমতা না থাকে, তাহলে যুদ্ধক্ষেত্রে গ্রাউন্ড ফোর্স যতই সাহায্য চাক, বিমান বাহিনী কিছুই করতে পারবে না। কিন্তু আসল ঘটনা এখনো বাকি। চলুন একে একে দেখি আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর হাতে কি ধরনের বোমা আছে আর কেন সেগুলো যথেষ্ট নয়। আমাদের প্রধান ডাম্প বোমা হচ্ছে MK-81, যার ওজন 110 কেজি। সংখ্যায় প্রায় 100 থেকে 300 পিস আমাদের দেশে আছে, কিন্তু এগুলো ব্যবহার হয় F7 থেকে। আগে এগুলোর কোনো নিজস্ব গাইডেড সিস্টেম ছিল না, পুরোপুরি গ্র্যাভিটির উপর নির্ভর করে উপর থেকে ডাম্প করা হতো। তুরস্ক থেকে টেভের কিট কেনার পর পরিস্থিতি কিছুটা বদলেছে। এখন রেঞ্জ প্রায় 28 কিলোমিটার পর্যন্ত বেড়েছে। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু এখানেই সমস্যা। এই বোমার প্যানেট্রেশন সক্ষমতা অন্যান্য MK সিরিজের তুলনায় অনেক কম। ছোট বাংকার বা সাধারণ স্ট্রাকচারে কাজ করবে, কিন্তু কোভিড টানেলের সামনে এটা প্রায় অকেজো। আর সংখ্যায় 500 পিস থাকলেও লাভ নেই যদি সেগুলো টার্গেটের কাজই না করতে পারে। এরপর যেটা হলো সেটা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন, কারণ ভারী বোমার দিক থেকে অবস্থাটা আরও করুণ। MK-84 এর মতো হেভি বোমা অন্যান্য দেশ একসাথে প্রায় 10 থেকে 20 হাজার পিস অর্ডার করে থাকে। আমাদের হাতে এই ক্যাটাগরির হাতে গোনা কয়েক পিস রয়েছে, যা যুদ্ধের প্রথম 3 দিনেও চালানো যাবে কিনা সন্দেহ। এবার আসি LS-6 গাইডেড বোমায়। এর রেঞ্জ 40 থেকে 60 কিলোমিটার, অনেকটাই বেশি মনে হচ্ছে। কিন্তু সংখ্যায় 50 পিস আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন আসে। আমাদের বিমান বাহিনীর কোনো ক্রুজ মিসাইল নেই, তাই কৌশলগত কিংবা স্ট্র্যাটেজিক টার্গেটের বিরুদ্ধে এই সীমিত সংখ্যক LS-6ই একমাত্র ভরসা। কিন্তু এগুলো MK-81 এর মতো নিয়মিত ব্যবহারের জন্য না, এগুলো সংরক্ষণ করে রাখা হয় সব থেকে গুরুত্বপূর্ণ টার্গেটের জন্য। এইবার চলুন MiG-29 এর ব্যাপারে বলি। MiG-29 এর অস্ত্র ভাণ্ডারেও একই রকম সীমাবদ্ধতা লুকিয়ে আছে। MiG-29B কিংবা MBর হাতে আছে রাশিয়ান কাপ 500 KR বোমা, 500 কেজি ওজনের। এর রেঞ্জ কত জানেন? প্রায় 15 থেকে 18 কিলোমিটার। এটা টিভি গাইডেড, ফলে MK-81 বা টেভারের তুলনায় অনেক বেশি নিখুঁত এবং হার্ড স্ট্রাকচারের বিরুদ্ধে কার্যকর। সমস্যা হলো সংখ্যা নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যই পাওয়া যায়নি। ধারণা করা হয় 500 থেকে বড় জোর 100 পিস রয়েছে। একটা আধুনিক এবং নিখুঁত অস্ত্র, কিন্তু এত অল্প সংখ্যায় যেটা দিয়ে বড় ধরনের কোনো অপারেশন চালানো কঠিন। এখন প্রশ্ন হলো, ড্রোনের অবস্থা কেমন? তুলনামূলক ভালো? তো চলুন আমরা দেখে আসি। বায়রাক্টার TB2 ড্রোনের জন্য মূল অস্ত্র হলো MAML স্মার্ট মিউনিশন। এর বর্তমান সংখ্যা সঠিকভাবে জানা যায়নি, তবে কিছুদিন আগে বিভিন্ন ওয়ারহেড মিলিয়ে প্রায় 75 পিস অর্ডার করা হয়েছে। সব মিলিয়ে সংখ্যা প্রায় 150-এর বেশি হতে পারে। এই অস্ত্রগুলো কার্যকর ব্যক্তি, সাজোয়া যান এবং হালকা থেকে মাঝারি সুরক্ষিত টার্গেটের বিরুদ্ধে। এর রেঞ্জ 15 কিলোমিটারের মধ্যে। সংখ্যায় বাড়ছে ঠিকই, কিন্তু এখনও পুরো একটা যুদ্ধ পরিচালনার জন্য যথেষ্ট নয়। এখন আমি এমন একটি কথা বলবো যেটা শুনলে আপনি চিন্তিত হবেন, কারণ আরেকটা প্ল্যাটফর্মের সংখ্যা তুলনামূলক ভালো, যদিও তার নিজস্ব সীমাবদ্ধতা আছে। কিরিট রকেট সিস্টেমের সংখ্যা তুলনামূলকভাবে অনেক ভালো। বর্তমানে 100 পিসের বেশি রয়েছে এবং নিয়মিত 25 থেকে 50 পিসের নতুন ব্যাচ অর্ডার করা হয়েছে। রেঞ্জ প্রায় 8 কিলোমিটার পর্যন্ত, আর প্রতিটি ফ্যালকো ইভিও ড্রোন থেকে একসাথে প্রায় 4 থেকে 8টি লঞ্চ করা যায়। এটা শুনতে আবশ্যজনক মনে হলেও রেঞ্জ মাত্র 8 কিলোমিটার, মানে এই সিস্টেমটি শুধু স্বল্প পাল্লার তুলনামূলক কম সুরক্ষিত টার্গেটের জন্যই উপযোগী। বড় কোনো কৌশলগত অভিযানে এটা প্রধান ভরসা হতেই পারে না। এখন আসল হিসাবটা করা যাক, সব মিলিয়ে সংখ্যাটা কোথায় যাচ্ছে। তো চলুন আমরা এখনই দেখে ফেলি। সব ধরনের এয়ার টু গ্রাউন্ড অস্ত্র মিলিয়ে টেনে টুনে সংখ্যা দাঁড়াবে প্রায় 700 থেকে 800 পিস। এর মধ্যে অনেকগুলাই সীমিত প্যানেট্রেশন সক্ষমতার, কিছু সংরক্ষিত থাকে কৌশলগত টার্গেটের জন্য, আর কিছু কিছু অল্প স্বল্প পাল্লার অভিযানের জন্য কাজে লেগে থাকে। তো আমরা এখন আসুন তুলনা করি। অন্যান্য দেশ একবারে 10 থেকে 20 হাজার পিস অর্ডার করে থাকে, আর কয়েক মাস পর পর নতুন ব্যাচ যোগ হতেই থাকে। আমাদের পুরো মজুদ সেই অর্ডারের তুলনায় একটি ভগ্নাংশ মাত্র। কিন্তু আসল ঘটনা তো এখনো বাকি, কারণ পাশের দুটো দেশের দিকে তাকালে এই পার্থক্যটা আরো ভয়ঙ্করভাবে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে।
কল্পনা করুন রাখাইনের মতো একটা অপারেশন সত্যি শুরু হলো। প্রথম দিনেই ভারী বোমা এবং গ্রাউন্ড বোমার একটা বড় অংশ খরচ হয়ে যাবে গুরুত্বপূর্ণ টার্গেট নিউট্রালাইজ করতে। দ্বিতীয় দিনে গ্রাউন্ড ফোর্স যখন এয়ার সাপোর্ট চাইবে তখন হয়তো বিমান বাহিনীর হাতে থাকবে শুধু সীমিত পেনেট্রেশনের MK-81 আর অল্প কিছু ড্রোন মিউনিশন। তৃতীয় দিনের পরিস্থিতি আরও কঠিন হতে পারে। একদিকে টার্গেট আছে, অন্যদিকে উপযুক্ত অস্ত্র নেই। এটাই সবথেকে বিপজ্জনক পরিস্থিতি একটা যুদ্ধের জন্য। সক্ষমতা থাকা সত্ত্বেও গোলাবারুদের অভাবে অনেক সময় অভিযান থমকে যেতে পারে। এবার আমি যেটা নিয়ে কথা বলবো সেটা সত্যি মাথা ব্যথার কারণ প্রতিবেশী ভারত এই সমস্যা কিভাবে মোকাবেলা করেছে সেটা দেখলে তুলনাটা আরো বেশি বাস্তব মনে হবে। ভারতের বিমান বাহিনীর হাতে শুধু সংখ্যা বেশি না, বরং পুরো একটা ইকোসিস্টেম আছে নির্ভুল গাইডেড অস্ত্রের। 2019 সালে বালাকোট অভিযানে তারা ব্যবহার করেছিল ইসরায়েলি মেড স্পাইস 2000 পেনেট্রেশন বোমা এবং সাথে ক্রিস্টাল মেজ স্ট্যান্ড অফ মিসাইল। সম্প্রতি সময়ে ভারত নতুন করে প্রায় 1000 পিস স্পাইস 1000 কিট কেনার একটা বিশাল প্যাকেজ অনুমোদন করেছে, যার পাল্লা 100 থেকে 125 কিলোমিটার। অর্থাৎ শুধু একটা অর্ডারেই তারা যত পিস কিনছে সেটা আমাদের সম্পূর্ণ এয়ার টু গ্রাউন্ড মজুদের চেয়েও বেশি। এছাড়াও ভারতের হাতে রয়েছে ক্রিস্টাল মেজ 2 এর মতো এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 250 কিলোমিটারেরও বেশি এবং গভীর বাংকার ধ্বংস করার সক্ষমতা রাখে এটি। সাথে আছে দেশীয় তৈরি ব্রাহ্মোস ক্রুজ মিসাইল। ভারতের প্রতিরক্ষা শিল্প এখন নিজেই বড় আকারের এই ধরনের অস্ত্র উৎপাদন করছে বেসামরিক খাতের অংশগ্রহণে। আমাদের আর ভারতের পার্থক্যটা শুধু সংখ্যায় না, পার্থক্যটা হলো ভারতের কাছে স্ট্যান্ড অফ রেঞ্জ, গভীর পেনেট্রেশন আর দেশীয় উৎপাদন সক্ষমতা তিনটি একসাথে আছে। কিন্তু আসল ঘটনা এখনো বাকি। কারণ মিয়ানমারের দিকে তাকালে দেখবেন সম্পদে গরিব হয়েও তারা কিভাবে টানা কয়েক বছর বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে। মিয়ানমার এয়ারফোর্সের সক্ষমতা আধুনিকতার দিক থেকে আমাদের চেয়ে খুব বেশি এগিয়ে নয়। তাদের মূল প্ল্যাটফর্ম এখনো পুরনো F7, A5 এবং কিছু MiG-21 আর JF-17। এমনকি তারা সাধারণ পরিবহন বিমান Y-12কেও বোমা ফেলার জন্য ব্যবহার করে থাকে, যেখানে সৈনিকরা নিজের হাত থেকে বোমা নিচে ফেলে। কিন্তু এখানে আসল শিক্ষাটা, মিয়ানমার আরাকান আর্মি এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে কয়েক বছর ধরে প্রায় টানা যুদ্ধ করে যাচ্ছে এবং আকাশ থেকে বোমা ফেলে যাচ্ছে। রাখাইন রাজ্যে একের পর এক হামলা হয়েছে, স্কুল, বাজার, এমনকি হাসপাতালেও। কারণটা সহজ, রাশিয়া আর চীন থেকে টানা সরবরাহ আসছে, যত পুরনো বা সীমিত প্রযুক্তি অস্ত্রই হোক না কেন। অর্থাৎ মিয়ানমারের সমস্যা প্রযুক্তি উৎকর্ষতা না, তাদের সমস্যা হলো নির্ভুল এবং বেসামরিক ক্ষয়ক্ষতি। কিন্তু তাদের হাতে বোমা ফুরিয়ে যাওয়ার মতো সংকট নেই, কারণ সরবরাহ লাইন সবসময় সচল। এখন এই দুটো উদাহরণ পাশাপাশি রাখুন। একদিকে ভারত, যাদের হাতে রয়েছে হাজার হাজার নির্ভুল অস্ত্র এবং নিজস্ব উৎপাদন লাইন। অন্যদিকে মিয়ানমার, যাদের প্রযুক্তি পুরনো কিন্তু সরবরাহ কখনো থামছেই না। আর মাঝখানে আমরা আধুনিক প্ল্যাটফর্ম কিনছি, কিন্তু অস্ত্রের মজুদ এত সীমিত যে 3 দিন যুদ্ধ চালানো যাবে কিনা তা প্রশ্নবিদ্ধ। কিন্তু আসল ঘটনা এখনো বাকি, কারণ এই সংকট কিভাবে তৈরি হলো সেটা বুঝলে সমাধানের পথটাও পরিষ্কার হয়ে যাবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্রাধিকার ছিল প্ল্যাটফর্ম কেনার, নতুন যুদ্ধবিমান এবং ড্রোন, কিন্তু অস্ত্রভান্ডার, বিশেষ করে ভারী এবং নির্ভুল গাইডেড বোমার মজুদ বাড়ানোর দিকে সেভাবে মনোযোগ দেওয়াই হয়নি। এখন বর্তমান সরকারের আমলে প্রতিরক্ষা আধুনিকরণে যে বড় বাজেট এবং বহুমুখী সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়েছে, যেমন চীন, তুরস্ক, জার্মানি, যুক্তরাষ্ট্র থেকেও সংগ্রহ হচ্ছে, তার মধ্যে অস্ত্রভান্ডার বাড়ানোর বিষয়টা কতটা অগ্রাধিকার পাচ্ছে সেটা এখন দেখার বিষয়। কিন্তু আসল প্রশ্ন রয়ে যায়, সংখ্যাটা বাড়ানো কি সময় মতো সম্ভব হবে? এই সংকট থেকে বের হবার একটাই পথ, পরিমাণে বড় আকারের অর্ডার। শুধু কয়েক ডজন কিংবা কয়েক পিস নয়, হাজার হাজার পিস ভারী এবং নির্ভুল গাইডেড বোমা সংগ্রহ করা এবং দেশীয় উৎপাদন সক্ষমতা তৈরি করা, এবং সাথে দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি করাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজন গভীর টানেল এবং শক্ত বাংকার ধ্বংসে সক্ষম বাংকার ব্লাস্টার শ্রেণীর অস্ত্র সংগ্রহ, যা বর্তমান মজুদে প্রায় নেই বললেই চলে। এখন আমি একটি বিশেষ জিনিস নিয়ে কথা বলবো, কারণ শেষ পর্যন্ত এই পুরো আলোচনায় একটা কঠিন সত্য আছে, বিশেষ করে যখন ভারত আর মিয়ানমার দুজনে ভিন্নভাবে এগিয়ে যাচ্ছে। একটা আধুনিক যুদ্ধবিমান গড়ে তোলা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে কম গুরুত্বপূর্ণ নয় সেই বিমানের হাতে পর্যাপ্ত অস্ত্র থাকা। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান এয়ার টু গ্রাউন্ড অস্ত্রভান্ডার নিয়ে যে হিসাব আমরা দেখলাম তাই স্পষ্ট করে দেয়, সংখ্যা এবং সক্ষমতা দুটোতেই বড় ঘাটতি রয়ে গেছে আমাদের এয়ারফোর্সে। ভারত দেখিয়ে দিয়েছে কিভাবে সংখ্যা, রেঞ্জ আর দেশীয় উৎপাদন এই তিনটি একসাথে গড়ে তোলা যায়, আর মিয়ানমার দেখিয়ে দিয়েছে প্রযুক্তি পুরনো হলেও সরবরাহ লাইন সচল রাখতে পারলেও অভিযান কখনো থেমে থাকে না। বাংলাদেশের সামনে এখন একটাই প্রশ্ন, আমরা কোন মডেলকে অনুসরণ করব, নাকি দুটোর মাঝখানে আটকে থাকব? আসার কথা হলো বর্তমান প্রতিরক্ষা আধুনিকরণ প্রক্রিয়া এই ঘাটতি পূরণের একটা বড় সুযোগ তৈরি করেছে। বাকিটা নির্ভর করবে সিদ্ধান্ত গ্রহণকারীরা কতটা দ্রুত এবং কতটা বড় পরিসরে পদক্ষেপ নেয় তার উপরে। আপনার কি মনে হয়, এই সংকট কি আগামী 2-3 বছরের ভিতরে কাটিয়ে ওঠা সম্ভব? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।